দেশ ছাড়লেন মন্ত্রিত্ব হারানো ডক্টর মুরাদ। দুবাই হয়ে যাবেন কানাডা। কোথায় থাকবেন সেটা ব্যক্তিগত বিষয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসবুক, ইউটিউব থেকে সরানো হলো আপত্তিকর ভিডিও। আসছে বছর চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম ধাপে চলবে বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত। কমবে যানজট। 2024 সালে পুরো প্রকল্প শেষের আশা। নওগাঁ সান্তাহারে খোলা আকাশের নিচে রেলের কোটি টাকার সম্পদ। ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। সত্যি হলো গুঞ্জন, কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মন্ত্রিত্ব হারানো ডক্টর মুরাদ হাসান। বৃহস্পতিবার মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তিনি কোথায় থাকবেন সেটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ফেসবুক, ইউটিউব থেকে সরানো হলো মুরাদের আপত্তিকর বেশ কয়েকটি ভিডিও। গণমাধ্যমের চোখ এড়িয়ে অনেকটা চুপিসারেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে 8585 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ডাক্তার মুরাদ হাসান। বিমানবন্দর সূত্রে জানা যায়, এমিরেটসের ওই ফ্লাইট বৃহস্পতিবার রাত 11টা 20 ছেড়ে যাওয়ার কথা থাকলেও 2 ঘন্টা দেরিতে রাত 1টা 21 ছাড়ে। এর আগে এদিন রাত 8:30টার দিকে বিমানবন্দরে আসেন ডাক্তার মুরাদ হাসান। দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট দেখতে দেরি হওয়ায় বারবার ফ্লাইটের শিডিউল পরিবর্তন হতে থাকে। সবশেষ রাত 1টায় বিমানটি ঢাকা থেকে যাওয়ার কথা থাকলেও বিলম্ব হয় আরও 21 মিনিট। বিমান ছেড়ে যাওয়ার পরও ফ্লাইট শিডিউল প্ল্যানে সময় পরিবর্তন করতে দেরি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে তৈরি হয় দোটানা। তাদের সাথে কথা বলতে চাইলেও রাজি হননি কেউ। এর আগে দেশ ছাড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুরাদ দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন সেটি তার ব্যক্তিগত বিষয়। বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন এটা ওনার ইন্টায়ার ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বিটিআরসি এর অনুরোধের পর ইউটিউব ও ফেসবুক থেকে মুরাদের বেশ কয়েকটি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যান। 17টা কন্টেন্ট কিন্তু তারা ডিলিট করেছে এবং আমরা বলার আগেও তারা নিজের থেকেই কিছুটা করেছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই এটা যায় না সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু বিষয়। নিজের দাম্ভিকতায় এতটাই বেপরোয়া ছিলেন যে ব্যক্তিগত মন্তব্যের ভার দেশের প্রধানমন্ত্রীর উপর দিতেও কুণ্ঠাবোধ করেননি পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। যখন তখন কারো বিরুদ্ধে সমালোচনা, মন্তব্য করা যেন প্রতিদিনের কর্মসূচি ছিল তার। দূরে থাকেননি কারো স্পর্শকাতর বিষয়ে আলোচনা থেকেও। জনপ্রতিনিধি হিসেবে তার কর্মকাণ্ড আইন বিরোধী হওয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে বাধ্য হন পদত্যাগ করতে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পর্যটক আকর্ষণে রাঙামাটির উন্নয়নে 1200 কোটি টাকার প্রকল্প নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কঠোর আইনের পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক উল্লেখ করে পুরুষকে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ক্ষেত্রে নারীর এগিয়ে আসার প্রশংসা করেছেন তিনি। সমৃদ্ধ দেশ করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র, সমাজ ও পরিবারে নারীর সমান অধিকারের জন্য লড়েছেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অবদানের স্বীকৃতি দিতে তার প্রয়াণ দিবসে 1996 সাল থেকে বেগম রোকেয়া পদক দিয়ে আসছে সরকার। স্বাধীনতা ও বিভিন্ন পদক প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য দেশের 4 জন বিশিষ্ট নারীর হাতে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এছাড়া কুমিল্লার শামসুন নাহার রহমান পরাণ পান মরণোত্তর রোকেয়া পদক। প্রধানমন্ত্রী বলেন, জুডিশিয়াল সার্ভিস, সশস্ত্র বাহিনী, খেলাধুলা, এমনকি সন্তানের পরিচয়ে মায়ের নামও যোগ করেছে আওয়ামী লীগ সরকার। আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা বিচারপতি ছিলই না। আমি সরকারে আসার পর উদ্যোগ নিই। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মেয়েদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সন্তানের পরিচয়, সেখানে মায়ের নাম কিন্তু লেখা থাকতো না, কিন্তু যে মা সন্তান ধারণ করে, জন্ম দেয়, আর সেই মায়ের নামটা থাকবে না, এটা কেমন ধরনের কথা?
আমি সেই ব্যবস্থাটাও করে দিই। সরকার প্রধান বলেন, কঠোর আইন করার পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক। কর্মক্ষেত্রে সর্বত্র নারীর এগিয়ে আসার প্রশংসা করে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তবে এখানে যে জিনিসটা সবথেকে এখন ওদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা। আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছে। তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা। বেগম রোকেয়া পদকের পাশাপাশি নারীদের বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদকও দেওয়া হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আসছে বছর চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। প্রথম ধাপে বিমানবন্দর থেকে চলবে তেজগাঁও রেলগেট পর্যন্ত। এ পথে বিমানবন্দর থেকে উঠে কুড়িল, বনানী, মহাখালী, বিজয় সরণি ও ফার্মগেট এলাকায় থাকবে ওঠানামার ব্যবস্থা। এরই মধ্যে প্রস্তুত প্রায় 4 কিলোমিটার ভায়াডাক্ট। পুরো প্রকল্প শেষ হবে 2024 সালে, এমনটাই জানিয়েছেন প্রকল্প পরিচালক। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। এক মহাযজ্ঞ, নগর জুড়ে রেল লাইন ঘেঁষে গড়ে উঠছে যেন নতুন এক সভ্যতা। যতদূর চোখ যায় তিলোত্তমা ঢাকার বুক চিরে উড়াল সড়ক বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনন্য এক উদ্যোগ। বিমানবন্দর থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে অন্য এক মহানগরের। উত্তরা থেকে এরই মধ্যে পিলারের উপরে একটি একটি স্ল্যাব গেঁথে তৈরি হচ্ছে ভায়াডাক, তার উপর ঢালাইও হয়েছে প্রায় 4 কিলোমিটার। দেখতে দেখতে অনেকটাই এগিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ঠিক সড়ক বরাবর না হয়ে রেলের পাশ দিয়ে যাওয়ার কারণে খুব একটা বোঝা যায় না এর কর্মকাণ্ড। তবে প্রকল্প এলাকায় আসলে দেখা যায় এরই মধ্যে এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্ব রোড ছাপিয়ে গেছে কংক্রিটের ঢালাইয়ের কাজ। মোট 3টি ধাপে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী, দ্বিতীয় অংশ বনানী থেকে মগবাজার, আর শেষ ধাপ মগবাজার থেকে কুতুবখালী। এই দফায় প্রথম অংশ শেষ করে দ্বিতীয় ধাপেরও কিছু অংশ আসছে বছরই খুলে দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। প্রাথমিক লক্ষ্য বিমানবন্দর থেকে তেজগাঁও রেল স্টেশন। বর্তমানে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কাজ চলমান আছে। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর 2022-এ আমরা তেজগাঁও রেলগেট পর্যন্ত পার্শিয়াল অপারেশনের জন্য খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি। সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। এই পথে থাকবে 5টি গেটওয়ে, যা পুরো রাজধানীকে সংযুক্ত করবে। তেজগাঁও রেলগেটে যখন আসবেন তখন আমাদের এয়ারপোর্ট থেকে যে ট্রাফিকগুলো আসবে তারা তেজগাঁতে যে র্যাম আছে সেই র্যাম ধরে তারা হলিক্রস কলেজের সামনে দিয়ে ফার্মগেট ক্রস করে আনোয়ারা পার্কে পর্যন্ত তারা নামতে পারবে। এই সুবিধাটা তারা পাবে। যারা উত্তর দিক থেকে আসবে তারা একেবারে ফার্মগেট মানে ধানমন্ডি, লালমাটিয়া পর্যন্ত তারা যেতে পারবে। এই পর্যন্ত আমরা চাচ্ছি। এর পরের পোর্শনটা তো মগবাজার, সেটা আমরা এখনও ওপেন করছি না। এই পর্যন্ত যতগুলো র্যাম আছে তারা বিভিন্ন পয়েন্টে কুড়িলে, বনানীতে, মহাকালীতে, র্যাঙ্কসে, তারপরে আপনার ইন্দিরা রোড পর্যন্ত তারা চলাচল করতে পারবে। প্রকল্পের মোট অংশের অগ্রগতি 73.53%। দ্বিতীয় অংশ হয়েছে 25.07 ভাগ, আর সার্বিক অগ্রগতি 37.42 ভাগ। পুরো প্রকল্প 2024 সালে শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বাণিজ্যিক চলাচলের জন্য প্রায় প্রস্তুত উত্তরা থেকে আগারগাঁও রুট। রোববার হবে ট্রায়াল রান। চলছে ট্রেনের মান পরীক্ষাও। এ অংশে প্রায় 90 ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আগামী বছরের ডিসেম্বরে পুরো দমে শুরু হবে বাণিজ্যিক চলাচল। ডানা মেলছে স্বপ্নের মেট্রো রেল। এরই মধ্যে পারফরমেন্স টেস্ট এগিয়েছে 6 নম্বর স্টেশন অর্থাৎ মিরপুর 10 পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে নভেম্বর 2021 পর্যন্ত সার্বিক অগ্রগতি প্রায় 73 ভাগ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে প্রায় 90 ভাগ, আর পরের অংশের কাজ হয়েছে প্রায় 72%। 20.05 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে শেষ হয়েছে 19.5 ভাগ। এরই মধ্যে প্রথম 9টি স্টেশন অর্থাৎ যার মাধ্যমে শুরু হবে প্রথম আনুষ্ঠানিক যাত্রা, সেই অংশের 6টি স্টেশনে স্টিলের রুফ শেডিং বসানো শেষ। চলছে ওঠানামার জায়গা নির্মাণের কাজ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রান হবে 12ই ডিসেম্বর। আগামী 12 তারিখ সকাল 11টার সময় বাংলাদেশের যে প্রথম মেট্রো ট্রেন, সেটার আগারগাঁও পর্যন্ত যে পারফরমেন্স টেস্ট, তার সূচনা আমরা করি।
দ্বিতীয় অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এরই মধ্যে 1.5 কিলোমিটার লাইন বসানো হয়েছে। চলছে ওসিএস মাস্ক ও ওয়েল্ডিং এর কাজ। এছাড়া ডিসেম্বরে আনুষ্ঠানিক চলাচল উত্তরা থেকে আগারগাঁও, পরের বছরই মতিঝিল পর্যন্ত হবে বাণিজ্যিক যাত্রা। টার্গেটটাই হচ্ছে যে 2023 সালের ডিসেম্বর মাসে আমরা মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করতে পারবো এবং এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। ডিপোতে থাকা 7টি ট্রেনের সেটের প্রতিটি বিভিন্ন পর্যায়ে চলছে পারফরমেন্স টেস্ট। গুনে গুনে আর 1টি বছর, তারপরেই স্বপ্ন হবে সত্যি। দীর্ঘদিন ধরে যানজটে নাকাল এই নগরবাসীর কাছে যেন জাদুর কাঠি হয়ে ধরা দিচ্ছে স্বপ্নের মেট্রো রেল। তবে এর পুরোপুরি সুফল পেতে হয়তো অপেক্ষা করতে হবে 2023 সাল পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে আছে রেলের কোটি কোটি টাকার সম্পদ। ওয়াগন থেকে শুরু করে রেলের স্লিপার, পাতসহ মূল্যবান লোহার যন্ত্রাংশ জং ধরে ক্ষয়ে গেছে। আবার রাতের আধারে হচ্ছে লোপাট। রেল কর্তৃপক্ষের নজরদারি না থাকায় সরকারি এসব সম্পদ লুটের পাশাপাশি মাদকসেবীদের নিরাপদ দুর্গ হয়ে উঠেছে সান্তাহার রেল জংশনের ইয়ার্ড কলোনি। বিশিষ্টজনরা বলেছেন, কোটি টাকার এসব যন্ত্রাংশ খোয়া যাওয়ার আগেই সঠিক ব্যবহার করা গেলে গতিশীল হতে পারে রেল খাত। রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট। রেলের বিকল ওয়াগনগুলো স্লিপারের উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় 3 যুগ ধরে। ওপর থেকে ওয়াগনগুলো দৃশ্যমান হলেও ভেতরে সব ফাঁকা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব ওয়াগন থেকে খুলে নিয়ে গেছে অনেক যন্ত্রাংশ, আর এখন যা আছে তাও যেন খরচের খাতায় ওঠার অপেক্ষায়। দেশের অন্যতম রেল জংশন সান্তাহার। এখানকার ইয়ার্ড কলোনিতে প্রায় 2 কিলোমিটার জুড়ে রেলের নানা যন্ত্রাংশ পড়ে আছে যুগের পর যুগ। পড়ে থাকা স্লিপার, ওয়াগন, রেলের পাতসহ ভারী সব লোহার বস্তুতে গজে উঠেছে গাছপালা। খোলা আকাশের নিচে পড়ে থাকা অনেক যন্ত্রাংশে জং ধরে খসে পড়েছে। এগুলো আমরা দেখতেছি পুরো 15-20 বছর হলো এখানে সব নেশা ভাঙ করে, এজেন্সিরা আসে, ট্যাম্পল টম্পল করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো রক্ষণাবেক্ষণের কোনো এখনো পদক্ষেপ গ্রহণ করেনি। এদিকে বৃহৎ এলাকা জুড়ে পড়ে থাকা এসব ওয়াগনের ফাঁক ফোকরে মাদকসেবীদের জন্য নিরাপদ হয়ে উঠেছে। নিরাপত্তা কর্মীরা বলছেন, প্রতিনিয়ত তাড়া করতে হয় মাদকসেবীদের। এখানে কোনো নেশাখোরের আড্ডা আমরা দিতে দেই না, কারণ আসলে আমরা সুযোগ ওদের দেই না। সরকার এখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে সক্ষম বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এইসব যন্ত্রাংশের তালিকা করে ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণের প্রস্তুতি চলছে বলে দাবি রেল কর্মকর্তার। সান্তাহার ইয়ার্ড আছে, এই ইয়ার্ডে আমাদের মালামাল ট্রান্সশিপমেন্ট হতো। কালের বিবর্তনে আমাদের এখন ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটা বিলুপ্তর পথে। সৈয়দপুর থেকে তখন ওরা একটা টিম আসে সেই জিনিসগুলো যাচাই করে যে বাস্তবে সেই জিনিসগুলো আছে কি না, বা তার সাইজটা কেমন, ওজনটা কেমন হতে পারে, এই ধরনের একটা ওরা রিপোর্ট নিয়ে যায়। রিপোর্ট নেওয়ার পর তারপর তারা একটা টেন্ডার করে। 1838 সালে নির্মাণ করা হয় সান্তাহার রেল জংশন। প্রতিদিন এই জংশন দিয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রীসহ মালামাল পরিবহনে 42টি ট্রেন চলাচল করে। সময় সংবাদ, নওগাঁ। সিএনএন নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পণ্য প্রচারের উদ্দেশ্যে মেড ইন বাংলাদেশ ক্যাম্পেইনের লোগো উদ্বোধন করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী বলেন, স্বাধীনতার 50 বছরের মধ্যে বর্তমান সরকারের 13 বছর খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। অনুষ্ঠানে সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তফা কামাল, সিএনএনের সেলস বিভাগের পরিচালক অভিজিৎ ধর সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। ঘুরে গেছে বাংলাদেশ, সারা পৃথিবীর কাছে বিস্ময়। আজকে আশেপাশের দেশগুলো দেখেন, আমাদের পার ক্যাপিটাল আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। আজকের বাংলাদেশ পাকিস্তান থেকে কোন সূচকে না আমরা এগিয়ে গেছি। কত বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ রয়েছে, পাকিস্তানের ডাবল। বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের অনুসারী পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদা দাবি করছে অজ্ঞাত সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকার করলে গুলি ছুঁড়ে দেখানো হয় ভয়, দেয়া হয় পরিবারের সদস্যদের হত্যার হুমকিও।
চাঁদাবাজদের এমন দৌরত্বে আতঙ্কিত বাড্ডা, রামপুরা, ভাটারা আর খিলগাঁওয়ের ব্যবসায়ীরা। পুলিশ বলছে এইসব চাঁদাবাজদের মাথাচাড়া দেওয়ার পেছনে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদেরও হাত রয়েছে। শাকির আহমেদের রিপোর্ট। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজধানীর বাড্ডায় দিন দুপুরে এলোপাতারি ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানো হয় ব্যবসায়ীদের। মাস্ক পরা এসব সন্ত্রাসীদের চিনতে পারে না কেউই। প্রত্যেকটা মুহূর্ত আমাদের শুনে ফেলে আপনাকে ফলো করতেছে। আপনি কিছু টাকা হাতে নিয়ে কথা বলবেন, আর না হলে আপনাকে যেটা করার সেটা কি। আমাকে সকালবেলা ফোন দিয়ে টাকা দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। রাজধানীর বাড্ডার জেনারেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম টুটুল। গত নভেম্বরে তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। 2 দিন পর অজ্ঞাত সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি ছুড়ে ভয় দেখায়, হুমকি দেয় স্ত্রী ও সন্তানকে মেরে ফেলারও। আপনার টাকা দিতে হবে, অর্ডার আছে, তাহলে যেগুলি আপনার যেগুলি করা হয়েছে এগুলি কি গায়ে তো লাগে না? জি না, সামনের গুলি আপনার গায়ে লাগবে, তাহলে আপনার ফ্যামিলির উপরে লাগবে। শুধু টুটুলেই নয়, বাড্ডা, রামপুরা, ভাটারা আর খিলগাঁওয়ের অধিকাংশ ব্যবসায়ীর কাছেই এভাবে চাঁদা দাবি করছে একটি চক্র। ফলে আতঙ্কিত এসব এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। গুলির শব্দ এলো আর কি, তখন আমরা গেট লাগাই দিলাম আর কি। গেট লাগানোর পরে আমরা আবার একটু ঘুরে দেখলাম এরা মনে ভিতর থেকেই আবার মনে চলে গেছে। দিনে দুপুরে এরকম একটা আজব ব্যাপার, এটা সবারই খারাপ লাগার কথা, সবার ভিতরে ভয় ঢোকার কথা। আজকে এই জায়গা হয়েছে, এখানে হবে না, কোনো গ্যারান্টি আছে বলেন? পুলিশ বলছে এসব চাঁদাবাজিতে আমেরিকা ও কানাডায় অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী মেহেদি, ডালিম ও রবিন এবং মালয়েশিয়ায় অবস্থানরত আশিকের পরোক্ষ যোগ সাজসের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের হাত রয়েছে। বিদেশি অবস্থানকারী ওই সমস্ত সন্ত্রাসী যারা দেশে অবস্থানকারী দুষ্ট লোকগুলোকে ব্যবহার করে এই কাজগুলি করতে যাচ্ছে, এদের সাথে কখনো কখনো খুবই মাইক্রোস্কোপিক লেভেলে রাজনীতি করা কিছু লোকরাও জড়িত থাকতে পারে। এরা যারাই হোক, আমরা তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করব। এসব সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। পাহাড়ে পানির সংকট নিরসনে প্রথমবারের মতো প্রাকৃতিক ঝিরিকে কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। কোনো যন্ত্রচালিত প্রযুক্তির সহায়তা ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঝিরিতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের প্রকল্প আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রামের চারপাশে সবুজের সমাবেশের আয়োজন থাকলেও ভূপ্রাকৃতিক গঠনের কারণে অনেক জায়গায় পানির স্তর পাওয়া যায় না। বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে সারা বছরই থাকে পানির সংকট। এতে চরম দুর্ভোগে দিন পার করেন বাসিন্দারা। পাহাড়ি অঞ্চলে পানির সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। প্রাকৃতিক ঝিরিতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। এতে পানি আনতে আর কষ্ট করতে হয় না স্থানীয়দের। ঘরের দোরগোড়ায় পানি পাওয়ায় খুশি স্থানীয়রা। গাদি বাড়ি মনে হলে হাবর জোর দই বাড়ি, রান্না বাড়া সব কিছু গুড়ি বাড়ি, কোনো অনেক সুবিধে হইয়ে দাও। বাদ দিয়া গ্রামের বাড়িতে পানি সাপ্লাই হচ্ছে এবং ভালোভাবে এখন পানি যাইতেছে। এখন এই বাদ দিয়া এখন মোটামুটি সবাই গ্রামে গ্রামে সবাই পানি সাপ্লাই দিচ্ছে। পানি সরবরাহকরণ প্রকল্প নিয়েছি। এখন পানি সরবরাহকরণ প্রকল্প নেওয়ার পর এই এলাকার মানুষ অনেক পানির সুযোগ সুবিধা পাচ্ছে। পাহাড়ে রয়েছে অসংখ্য ঝিরি ঝর্ণা, যেখানে বাঁধ দিয়ে স্থায়ীভাবে পাড়াবাসীর পানির কষ্ট দূর করা সম্ভব বলে জানান প্রকল্প কর্মকর্তারা। সকল সারা বছর পানির সেবা সুবিধা পাচ্ছে এবং বাসাবাড়িতে রান্নাঘরের, গোসলের এবং চাষবাস করার জন্য পর্যাপ্ত পানি তারা সেখান থেকে সংগ্রহ করতে পারছে। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ হওয়ায় কষ্ট দূর হয়েছে 10,000 বাসিন্দার। পানির উৎস টিকিয়ে রাখতে প্রাকৃতিক বন সংরক্ষণের দাবি স্থানীয়দের। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির ক্রয় নীতি উপেক্ষা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একটি চক্রের দুর্নীতি ও অনিয়মের কারণে ইতোমধ্যে অর্ধশত কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে সরকারের। অনিয়ম তদন্তে নিরীক্ষা দল কাজ করছে বলে জানায় কর্তৃপক্ষ। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। দেশের চা শিল্পে
প্রতি বছর যখন উন্নয়নের ছোঁয়া লাগছে, লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে চা উৎপাদনে, কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোম্পানির ক্রয় নীতি উপেক্ষা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির পরিচালক পর্ষদের অনুমতি ছাড়া সিআই সিট, টুলি, মেশিন, ময়দা কেনা হয়। এভাবে অবৈধভাবে নিয়োগ, কর্মকর্তাদের বিভিন্ন সুবিধা দেখানোর নামে অর্থ আদায় হয়েছে বিগত বছরগুলোতে। কোম্পানির একটি সুবিধাভোগীর অবৈধ তৎপরতার কারণে 2019-2020 অর্থ বছরে ন্যাশনাল টি কোম্পানির প্রায় অর্ধশত কোটি টাকা লোকসান হয়েছে। মিস্টার আওয়াল এর সময় এটা পুকুর চুরিটা বেশি হয়েছে এবং তারাই জড়িত, এবং সেই সময়ের সরকারি কর্মচারী, ফিনান্স এবং কমার্সের যারা ছিল তারাও এর সাথে জড়িত। এই লোকসান আমাদের দুর্বলতার সৃষ্টি হয়েছে। এই লোকসানের প্রতি কেন হলো সেটা তদন্ত করার সময় এসেছে। অনিয়ম তদন্তে নিরীক্ষা টিম কাজ করছে বলে জানালেন ন্যাশনাল টি কোম্পানির কর্মকর্তা। নিরীক্ষা টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো নিয়ে কাজ করার জন্য। সঠিক তথ্যগুলো সামনে হয়তো আসবে, রিপোর্ট সাবমিট করার পরে বোঝা যাবে এটা। তবে কোম্পানির সচিব জানালেন, বিগত বছরগুলোর লোকসান কাটিয়ে ওঠার জন্য বোর্ড আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এই লসটা কাটিয়ে ওঠার জন্য বিজ্ঞ বোর্ড এবং ব্যবস্থাপনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চা উৎপাদনকারী কোম্পানি ন্যাশনাল টির যাত্রা শুরু 1978 সালে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1979 সালে। এই কোম্পানির 13 বাগানের বাৎসরিক উৎপাদন 65 লাখ কেজির মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মৌলভীবাজারে চা বাগানে কর্মরত নারীর সুরক্ষায় জীবন দক্ষতা সহায়িকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে সহায়িকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে অংশ নেন বিভিন্ন চা বাগানের নারী শ্রমিকরা। অনুষ্ঠানে স্থানীয় চা বাগানের নারী শ্রমিকরাও অংশ নেন। এ সময় তারা নিজেদের ওপর সহিংসতার কথা জানান ভুক্তভোগী কয়েকজন। মুন্সিগঞ্জের মা মৎস্য আড়তে ইলিশের সয়লাভ। সাপ্তাহিক ছুটির দিনে রূপালী ইলিশ কিনতে রাজধানী সহ দূর দূরান্তের ক্রেতা ও পাইকারদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জেনিফার, এই পদ্মা তীরের যে মা মৎস্য আড়ত, আপনি যেমনটি বললেন যে এখানে কিন্তু ইলিশের সয়লাভ এবং এই ইলিশ ঘিরে কিন্তু এখানে নানা অঞ্চলের মানুষের ভিড় পড়ে গেছে। এবং এই যে অগ্রহায়ণের ভোরে এই শীতল পরিস্থিতিতে কিন্তু আজকে বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যেই কিন্তু জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে আসেন এই হাটে, এবং এই যে আড়তগুলো সেখানে কিন্তু ইলিশ কিনতে ভিড় করছে। এবং এই রূপালী ইলিশের যে বড় বড় পসরা সেগুলো আমরা লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু এত ইলিশের ছড়াছড়ি সত্ত্বেও কিন্তু বড় ইলিশ 1300 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং যেগুলো 1 কেজি ওজনের ইলিশ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। এবং এর চেয়ে ছোটো ইলিশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানকার যে আড়তদার এবং এই যারা জেলে রয়েছেন তারা বলছেন যে এই সময়টায় শীতের কারণে মাছ অপেক্ষাকৃত কম ধরা পড়লেও কিন্তু ইলিশের প্রচুর সরবরাহ রয়েছে। এবং ছুটির দিনে এখানকার যে হোটেলগুলো রয়েছে, যে এখানকার যে ইলিশ ভিত্তিক যে এখানকার একটি পর্যটন হাব তৈরি হয়েছে, সেখানেও কিন্তু প্রচুর চাহিদা থাকে, সে কারণেই দাম বেশি তারা বলছেন। এবং এখানকার যে বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসছেন, যে আশপাশের খুচরা হাট বাজারে যারা মাছ বিক্রেতা, তারা বলছেন যে এই হাট থেকে নিয়ে কিন্তু তারা মাছ বিক্রি করে থাকেন। এবং এই পাইকারি এই বাজারে যে ইলিশের যে দাম সেটি কিন্তু তারা বলছেন যে এই আগুন দামে তাদের কেনা অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। এবং তারা বলছিলেন যে এত বড় আকারের ইলিশ এবং এত সরবরাহ সত্ত্বেও কিন্তু দাম ছাড়ছে না আড়তদাররা, সে কারণেই তাদের নানা রকম চ্যালেঞ্জ বলছেন। এবং এখানকার যারা আড়তদার আছেন
তারা বলছেন যে এই ইলিশের যে চাহিদা সেই তুলনায় সরবরাহ ব্যাপক থাকলেও কিন্তু তার চেয়ে চাহিদাটা বেশি, এবং এখানকার যে পদ্মায় যে ইলিশ সেই ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু এখানে যারা ইলিশ কিনতে আসেন অনেকেই কিন্তু এই পদ্মার অসৎ ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই উপকূলের ইলিশ যেগুলো সামুদ্রিক ইলিশ সেগুলোকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেবার চেষ্টা করেন, এবং সে কারণে কিন্তু অনেক ক্রেতার ক্ষোভ রয়েছে এবং তারা বলছেন যে পদ্মা তীরে আসছেন তারা পদ্মার ইলিশ নেবার জন্যে, কিন্তু সেটি কিন্তু অনেক সময় তারা পাচ্ছেন না, এবং পদ্মায়ও কিন্তু ইলিশের অনেক অভাব রয়েছে এবং পদ্মা ইলিশের আকালের ব্যাপারে কিন্তু এখানকার যে মৎস্য অফিস বলছেন যে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, এবং পথে পথে একেবারে সমুদ্র থেকে পদ্মা পর্যন্ত আসবার পথে পথে নানা বাধা বিঘ্ন রয়েছে, এবং নদীগুলোতে এই বাধার কারণে কিন্তু চ্যালেঞ্জ। এছাড়া সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ এখনও কিন্তু কারেন্ট জাল, কারণ হচ্ছে ঝাটকা রক্ষা অভিযান কিন্তু চলছে এবং যেটি আগামী জুন পর্যন্ত চলমান থাকবে। সেখানে কিন্তু এখনও ঝাটকা নিধন হয় এবং ব্যাপকভাবে কিন্তু পদ্মা এবং আশপাশের নদীগুলোতে এই কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে, এবং জেলা যে মৎস্য অফিস তারা বলছেন যে 10,064 জন এখানে নিবন্ধিত জেলে রয়েছেন, এদের বড় একটা অংশ ইলিশ শিকারের সঙ্গে রয়েছেন, কিন্তু এই ইলিশকে সুরক্ষার ব্যাপারে অনেক জেলের ইচ্ছা থাকলেও কিন্তু অসৎ জেলে যারা রয়েছেন তারা কিন্তু এই যে বংশ বিস্তার এবং ইলিশের যে উৎপাদন বৃদ্ধি সেগুলো কিন্তু ব্যাপারে তাদের কোনো মানে চেষ্টা নেই, এবং এখানকার যে অভিযানগুলো চলছে বা এই মৎস্য সম্পদকে রক্ষার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আসলে তেমন কার্যকর কিছু নেই। এখানে এর মধ্যে কিন্তু ইলিশের যে উৎপাদন বৃদ্ধি, ইলিশ সম্পদের উন্নয়ন এর ব্যাপারেও কিন্তু এখানে যেই একটি কর্মশালা হয়েছে সেই কর্মশালায় কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে, এবং প্রান্তিক পর্যায়ে যারা জেলে আছেন তাদেরকে সুপ্রশিক্ষিত করবার ব্যাপারও কিন্তু রয়েছেন। তারা বলছেন যে ইলিশ রক্ষা অভিযানও কিন্তু এবার সফলতা নিয়ে প্রশ্ন রয়েছে যে এখানে ইলিশ রক্ষার সময় কিন্তু এই পদ্মায় যে পরিমাণ ইলিশ এসছে এবং সেগুলো কিন্তু অনেক ইলিশকে নিধন করা হয়েছে, সে কারণেও কিন্তু ইলিশের যে বিস্তার সেই বিস্তারের ব্যাপারে কিন্তু এবার চ্যালেঞ্জ আছে, এবং আপনারা দেখছেন যে বড় আকারের ইলিশগুলো এখানে রয়েছে। সেই বড় আকারের ইলিশগুলো রক্ষা করার বিষয়ে তারা বলছেন যে এগুলো যদি এই কারেন্ট জাল এবং যে ইলিশ রক্ষার ব্যাপারে যেসব নির্দেশনা রয়েছে সরকারি, সেই নির্দেশনাগুলো পালনের ব্যাপারে এখানকার যে জেলেরা আছেন জেলেদেরকে কিন্তু সেভাবে এখনও গড়ে রাখা যায়নি, এবং আপনারা জানেন যে এখানে কিন্তু জেলেদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে কিন্তু একজন পুলিশ নিহত হয়েছেন, এরকম নানা রকম নজির এখানে রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু জেলেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায়নি, এবং যে এই যে ইলিশ রক্ষা এবং পরবর্তীতে ঝাটকা রক্ষার এই অভিযানগুলোকে সফল করবার জন্য কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নানা রকম প্রচেষ্টা, তার আগে কিন্তু জেলেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলা হয়েছে। একই সঙ্গে যে কয়েকশো এখানে অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরি রয়েছে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায়, এই কারেন্ট জালগুলোকে স্থায়ীভাবে বন্ধ করবার প্রয়াসের ব্যাপারেও কিন্তু প্রশ্ন রয়েছে, যে এখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন এবং এই যে অবৈধ কারেন্ট জাল সেগুলোতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, বিদ্যুৎ লাইন পর্যন্ত কর্তন করা হয় না, এবং এখানে মাঝে মধ্যে অভিযান হয়, সেই অভিযানে কিছু জরিমানা করা হয়, কিন্তু সেগুলোকে বন্ধ করা যায় না। আধুনিক ব্যাংকিং সেবার প্রতিযোগিতায় টিকে থাকতে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের 4টি শাখায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি সম্ভাবনাময় কয়েকটি স্থানে উপশাখা গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। দুবাইতে ব্যাংকের গ্রাহকদের সাথে এক মত বিনিময় সভায় ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি তুলে ধরেন। দুবাই থেকে সিবলিয়াল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতার 4টি শাখা রয়েছে, তবে আমিরাতের আধুনিক ব্যাংকিং সেবার সাথে জনতা ব্যাংকের শাখাগুলোর কোনো মিল না থাকার অভিযোগ ছিল গ্রাহকদের। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এটিএম বুথ চালু করা হলেও সবগুলো শাখায় তাও যথাযথভাবে কার্যকর হয়নি। তাই আধুনিক ব্যাংকিং সেবায় টিকে থাকতে জনতা ব্যাংক আমিরাতের রাজধানী আবুধাবি, আলাইন, দুবাই ও শারজাতে তাদের শাখাগুলো আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে দুবাই এক গ্রাহক সমাবেশে বিষয়টি জানান ব্যাংক কর্তৃপক্ষ। ওনারা যে
উপশাখা করার যে আজকে যে প্রস্তাবটা রেখেছে, যদি ওনারা এই শহরের বিভিন্ন জায়গায় উপশাখা করতে পারে তাইলে আমাদের প্রবাসী যারা আছে তারা উপকৃত হবে। ইউএ যে 4টা ব্রাঞ্চ আছে সেগুলো নতুনভাবে ডেভেলপ করার জন্য একটা হচ্ছে জায়গা স্থানান্তরের মাধ্যমে এবং নতুন ভিন্নতর পরিবেশে এটা ব্রাঞ্চগুলো নিয়ে যাচ্ছে এবং নতুন করে সেট আপ করছে, ব্র্যান্ডিং করছে। মত বিনিময় অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে অধ্যুষিত এলাকা আজমান ও দুবাইয়ের আবির ভেজিটেবল মার্কেটে 2টি উপশাখা গঠনের প্রস্তাব এসেছে গ্রাহকদের পক্ষ থেকে। উপশাখা গঠনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। আমিরাত অঞ্চলে যারা ঋণ খেলাপি রয়েছেন তাদের কাছ থেকে ঋণ আদায়ে দেশটি থেকে সদ্য নির্বাচিত 26 জন বাংলাদেশি সিআইপির সহযোগিতা আশা করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। জনতা ব্যাংককে ঢেলে সাজানোর জন্য, আধুনিকায়ন করার জন্য এবং জনতা ব্যাংক যে জনতার ব্যাংক এই জিনিসটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা অনেক উদ্যোগ নিয়েছেন। আমরা খুব সহসাই আমরা এই উদ্যোগের সাফল্যের মুখ দেখব বলে আমরা বিশ্বাস করি। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য সরকারের বর্তমান প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 4% করার আহ্বান জানান প্রবাসী গ্রাহকরা। প্রবাসীদের অবৈধ পন্থায় টাকা পাঠানো থেকে বিরত রাখতে জনতা ব্যাংকের আধুনিকায়নের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো আমিরাতে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান গ্রাহকরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, আরব আমিরাত। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। উপজেলা পর্যায়ে উন্নত মানের একটি করে স্টেডিয়াম এবং প্রত্যেকটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর তরুণদের জন্য নির্ধারিত খেলাধুলার জায়গা তৈরির ওপর সরকার জোর দিচ্ছে বলেও জানান সরকার প্রধান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামকে উল্লাসে ভাসান অনূর্ধ্ব-17 বালক বালিকা ফুটবল খেলোয়াড়রা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে উন্নত মানের একটি করে স্টেডিয়াম এবং প্রত্যেকটি বিভাগে একটি করে বিকেএসপি তৈরি করছে সরকার। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর ও তরুণদের জন্য নির্ধারিত খেলার জায়গা তৈরি করা হবে বলেও জানান সরকার প্রধান। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম অর্থাৎ একটা খেলার মাঠ উন্নত মানের, সেটা আমরা করে দিচ্ছি এই কারণে যে সেখানে 12 মাসে সবাই খেলাধুলা করতে পারবে, খেলাধুলা প্র্যাকটিস করতে পারবে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি নির্দেশও দিয়েছি যে প্রতিটি জায়গায় যেন আমাদের বাচ্চাদের খেলাধুলার একটা সুযোগ সৃষ্টি থাকে, সেই দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, অর্থাৎ বিকেএসপি প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে করব। ইতিমধ্যে আরও 2টোর অনুমোদন দেওয়া হয়ে গেছে, বাকিগুলি আমরা করে দেব। অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য গঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনে আরও 20 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন শেখ হাসিনা। অসচ্ছল অসুস্থ ক্রীড়াসেবীদের সহায়তায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে পূর্বে 10 কোটি আর সামনে আমি আরও 20 কোটি, এই 30 কোটি টাকা মোট আমরা দিচ্ছি। একটা সিড মানি হিসেবে থাকবে যেটা এই যে কোনো দুঃসময় কাজে লাগে। তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদের মতো অভিশাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের ছেলে মেয়েদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতায় টনক নড়েছে নির্বাচকদেরও। পুরো কাঠামোকে ঢেলে সাজাতে বিসিবির কাছে আলাদা পরিকল্পনা পাঠিয়েছে নান্নু বাশার রাজ্জাকের নির্বাচক প্যানেল। আগামী 2 বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের অভাব অনুভব করবেন তিনি, তবু আশাবাদী ইতিবাচক পারফরমেন্স উপহার দেবে টিম টাইগার। কথা বলেন সাম্প্রতিক সময়ে নির্বাচকদের নিয়ে হয়ে যাওয়া নানা সমালোচনার বিষয়েও। টেস্ট কিংবা টি-20 স্বস্তি নেই বাংলার ক্রিকেটে। ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে চলছে সমালোচনা, আলোচনা হচ্ছে নির্বাচকদের দল গঠনের প্রক্রিয়া নিয়েও। সব মিলিয়ে যেন চোরাবালিতে ডুবে আছেন সবাই।
টেস্ট স্ট্যাটাসের 21 বছরেও টেস্টলেস বাংলাদেশ। প্রত্যেক হারের পরেই যুক্তি যেন থাকে তৈরি, তবে এবার আর কোনো ঢাল নয়। ব্যর্থতা অকপটে স্বীকার করে বিসিবির কাছে এই ফরম্যাট নিয়ে নতুন পরিকল্পনা নির্বাচক প্যানেলের। আমরা নির্বাচক প্যানেলটা আমরা ফার্স্ট ক্লাস নিয়ে এখন পুরোপুরি 100% কাজ করছি, এটাকে কেমনে ডেভেলপ করা যায় এবং কোন জায়গাটা দিয়ে ইমপ্রুভ করা যায়। তো আমি আশা করছি যে প্ল্যানগুলি আমরা দিয়ে যাচ্ছি, আমরা থাকি আর না থাকি, আশা করছি যে এই প্ল্যানগুলিতে আগলে 2 বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে একটা ভালো কিছু দেখতে পাবো। নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনা যেন নিত্যর সঙ্গে নান্নু বাসার প্যানেলের। এ বিষয়েও কথা বললেন খোলামেলা। সফলতা ব্যর্থতা থাকবে, একটা জার্নিতে অনেক কিছুই থাকে। জায়গাটা এমন একটা জায়গা, আপনি কিন্তু সবাইকে খুশি করাটা ডিফিকাল্ট। আপনার অনেকগুলি খেলোয়াড় কিন্তু খেলে, এর মাঝে কিন্তু কিছু খেলোয়াড়কে বেছে নিতে হয় দেশের জন্য। সবসময় সিলেকশন প্যানেল আপনার সাজেস্ট করতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশনটা মাঠে 11 কে খেলবে কোচ অ্যান্ড ক্যাপ্টেন ডিসিশন নেয়। এটা নিয়েও কিন্তু নির্বাচকদের আপনার দোষ দেওয়া হয়। সব ডিসিশন যে আপনার 100% কারেক্ট হোক, ম্যাচ জিতলে কিন্তু 100% কারেক্ট, ম্যাচ যখন হারে তখনই কিন্তু সমালোচনাটা শুরু হয়। তবে ব্যর্থতায় যে নতুন দিনের সন্ধান দেয়, নান্নু আশাবাদী এই বাধা ঠিকই উতরে যাবে টিম টাইগার। তাকিয়ে আছেন কিউই সিরিজের দিকে। আগামী বছর থেকে সাকিবকে নিয়মিত পাবেন বলেই বিশ্বাস তার। টেস্ট ম্যাচটা শেষ করে নিউজিল্যান্ডের কিছু সময় পাচ্ছে ভালো কিছু প্র্যাকটিস করার জন্য, কিছু প্র্যাকটিস ম্যাচও খেলবে। তো সেই হিসাবে আমি মনে করি যে নিউজিল্যান্ডে অবশ্যই একটা আশার দিক আছে যে এখানে লং রোভেশন 2টা টেস্ট ম্যাচ খেলে গিয়েছে। আমাদের সেরা খেলোয়াড়কে আমরা সবসময় চাই। পারিবারিক কারণেও যেহেতু ছুটি নিয়েছে, এটাও আপনাকে দেখতে হবে। সামনের সিরিজগুলি থেকে ওকে রেগুলার যদি আমরা পাই, আমাদের দলও পুরোপুরি 100% কনফিডেন্ট হবে। চলতি মাসের 31 তারিখ শেষ হচ্ছে নান্নু বাসার রাজ্জাক নির্বাচক প্যানেলের মেয়াদ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর আরও 20 কোটি টাকা অনুদানের ঘোষণা খেলোয়াড়দের মাঝে আস্থার জায়গা তৈরি করবে, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ থেকে উঠে আসা সেরা খেলোয়াড়দের একটাই স্বপ্ন, নিজেদের প্রস্তুত করে আগামীতে তারা খেলতে চান জাতীয় দলের হয়ে। এদিকে এই টুর্নামেন্ট থেকে পাওয়া সেরা ফুটবলারদের দেয়া হবে বিদেশে প্রশিক্ষণ। উৎসবমুখর গ্যালারিতে আগামীর ভবিষ্যৎ কিশোর কিশোরীরা, যারা কিনা খেলাধুলার মাধ্যমে সফলতা বয়ে এনে দেশকে নিয়ে যেতে চায় সামনের দিকে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফাইনালে ময়মনসিংহ বিভাগকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। এই প্রতিযোগিতা থেকে উঠে আসা সেরা খেলোয়াড়দের স্বপ্নটাও আকাশচুম্বী। নিজেদের প্রস্তুত করে আগামীতে তারা খেলতে চান জাতীয় দলে। ভাবতে পারি না যে আজকের ফাইনালে আমি ম্যান অফ দ্য ম্যাচ হব। আমার খুব আশা ছিল যে আমি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিব। আমাদের রংপুরে সবাই তাক লাগিয়েছে যে আমরা আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রংপুরে ফিরবো। অনেক স্ট্রং, বাট আমাদের কোচ পরিকল্পনা করছিল, আমরা ওদের সঙ্গে দীর্ঘদিন খেলছি, আমরা জানি ওরা কেমন খেলে, বাট তারপরে অনেক ভালো ছিল। সো আমাদের জিতছে, এটা আমাদের সব কোচের পালা। মিলন খান রাজ, উনি আমাদের প্রশিক্ষণ করান, ওনাকে অনেক ধন্যবাদ। এর আগে একই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল বালক অনূর্ধ্ব 17 ফাইনালে মুখোমুখি হয় সিলেট ও রাজশাহী বিভাগ। নির্ধারিত 90 মিনিটে 1-1 সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে 3-1 ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। টুর্নামেন্ট সেরারা একদিন জাতীয় দলের হয়ে খেলতে স্বপ্ন বুনছেন নিজেদের মতো করে। অনেক দিন প্র্যাকটিস করছিলাম, আর আগে তো আমরা প্র্যাকটিস করে নেই। আগে আসলো বাসায় কোনো প্র্যাকটিস করার সুযোগ পাইনি, একটা সুযোগ পাইলাম। সুমন ভাই একাডেমি যায়, আমি প্র্যাকটিস করি সব প্রতিদিন, এই কারণে আমি উপরে আইতে পারছি। মনের ভিতরে অনেক আনন্দ, আজকে এই পর্যায়ে আমি আইতে পারছি, আগে তো আইতে পারিনি। এদিকে খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন মাঠে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনে প্রধানমন্ত্রী আরো 20 কোটি টাকা অনুদানের ঘোষণা খেলোয়াড়দের মাঝে আস্থার জায়গা তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এর আগে আমাদের করোনাকালীন সময়েও আমাদের অসহায় যারা খেলোয়াড় বিভিন্নভাবে অসুস্থ হয়ে থাকে, চিকিৎসা করাতে পারে না, বিভিন্নভাবে ইনজুর হয়, তাদেরকে সহায়তার জন্য 10 কোটি টাকা সিড মানি তিনি দিয়েছিলেন। তো এইবার মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে তিনি আরও 20 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এটি আমি মনে করি আমরা কখনো কল্পনাও করি নাই যে এত টাকা তিনি আজকে আসলে আমাদেরকে উপহারটি দিবেন। এই টুর্নামেন্ট থেকে উঠে আসা সেরা ফুটবলারদের দেয়া হবে বিদেশে প্রশিক্ষণ, সেজন্য প্রস্তুতিও সারছে ব্রাজিল এম্বাসি। People in Brazil wanted even to hire the kids because they were so talented. আমরা দারুণ আশাবাদী। গেল বছর 4 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ব্রাজিলে, এবার 5টি ক্লাবের সাথে কথা চলছে। 2 বিভাগের অন্তত 11 জন করে ফুটবলার পাঠানোর ব্যবস্থা করা হবে। Work together. There are I know at least 5 teams. প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে পেয়েছে 3 লাখ টাকা।
প্রত্যেক দিন। গাজীপুরে চলছে ম্যারাথন, সেই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। নিজেদের হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে কাজটা সহজ করতে চান কোচ গোলাম রব্বানী ছোটন। আসরের জন্য দল ঘোষণা করেছে বাফুফেল। নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রত্যয় আখি মারিয়া মান্ডাদের। রূপনা চাকমা গোলকিপার, ইয়াসমিন আক্তার গোলকিপার, ইতি রানী ডিফেন্ডার, আখি খাতুন ডিফেন্ডার, শামসুন নাহার জুনিয়র ডিফেন্ডার, আনাই মগিনী ডিফেন্ডার, নাসরিন আক্তার ডিফেন্ডার। উজবেকিস্তানে যে খেলেছে সেখানে আমরা শক্তিশালী টিমের সাথে আমরা ম্যাচগুলো খেলেছি, ওখানে তাদের একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে এবং এই টিমের বেশ কিছু প্লেয়ার আপনার অনূর্ধ্ব 19 দলে আছে। হার্ডওয়ার্ক করছি আমরা 11 তারিখ, শুধু 11 তারিখ না, আমরা প্রতিটা ম্যাচই আমরা ভালো খেলবো। আর এইজ লেভেলে যে আমাদের ধারাবাহিকতা আর কি, সেগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব। থাকছে রাঙামাটি পর্যটন নিয়ে রিপোর্ট। পর্যটক আকর্ষণে ইউরোপিয়ান দেশগুলোর মতো করেই রাঙামাটিকে গড়ে তুলতে 1200 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় পাহাড়ি এলাকাগুলোতে কেবল কারের ব্যবস্থা করা হবে, পাশাপাশি সংরক্ষণ করা হবে সবগুলো পাহাড়ি ঝিরি ও ঝর্ণা। নিরাপত্তা নিশ্চিত করা গেলে 10 বছর পর এই প্রকল্পের উপযোগিতা হবে 12,000 কোটি টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘন গাছে ঘেরা সুউচ্চ পাহাড়, আবার সে পাহাড় বেয়ে নেমে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা। এক একটি ঝর্ণাকে ঘিরে গড়ে উঠছে বিনোদন কেন্দ্র। আর 750 কিলোমিটার দীর্ঘ কাপ্তাই লেক তো রয়েছে। এত কিছু থাকার পরও শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবেই রাঙ্গামাটি অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না। পর্যটন শিল্পের জন্য এখানে যে আমাদের সহযোগিতা প্রবণ লোকজন হয়, তাহলে সবকিছু সম্ভব, শুধু রাঙ্গামাটি কেন, হোল ওয়ার্ল্ড, হোল বাংলাদেশ সম্ভব। এই অবস্থায় পার্বত্য এই জেলাকে ইউরোপিয়ান দেশগুলোর মতোই গড়ে তুলতে চায় সরকার। এরই অংশ হিসেবে হাতে নেওয়া হয়েছে 1200 কোটি টাকার বিশেষ প্রকল্প। এর মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য মাত্র 12 কোটি টাকা খরচ হলো, বাকি 1161 কোটি টাকা খরচ হবে অবকাঠামোগত উন্নয়নে। স্পটগুলোকে যদি আমরা চিহ্নিত করে তাদের আমরা পর্যটনের জন্য উন্মুক্ত করে দিতে পারি, তাহলে কিন্তু মানে এই স্থানীয় কমিউনিটির লাভবান হবে। প্রকল্পটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি এই পার্বত্য রাঙ্গামাটি জেলাকে আমি নতুন সাজিয়ে তুলতে পারবো। রাঙ্গামাটি শহরের লেকের পাশে হবে রেস্তোরাঁ, বালুখালী, সুবলং ঝর্ণা, ঘাগরা ঝর্ণা এবং কাট্টলি বিলে হবে নতুন পিকনিক স্পট। এছাড়া আসাম বস্তি সড়ক ও ফুরুমন পাহাড়ে হবে কেবল কার। সে সাথে শিমুলতলিতে ওয়াচ টাওয়ার এবং মানিকছড়ি থেকে পর্যটন মোটেল পর্যন্ত সড়কের দুপাশে সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। আর পর্যটক আকর্ষণে যাতায়াত পথের উন্নয়নের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা যদি না হয় তাহলে সেক্ষেত্রে পর্যটকটা আসার একটা বাধা থাকবে। সেখানে পার্বত্য চট্টগ্রাম আপনি দেখেছেন বিভিন্ন ব্রিজ, কালভার্ট, রাস্তা সংগ্রহ করে দিচ্ছে। আমাদের কিছুদিন পরপরই বিভিন্ন ক্যাম্প আছে এবং এই অঞ্চলটা মোটামুটি সেফ হিসাবে আমরা জানি এবং এখানের পর্যটকরা নিরাপদ। 10 বছর মেয়াদী এই প্রকল্পের ইতিমধ্যে পরিবেশগত সমীক্ষা শেষ হয়। এখন শুরু হবে অবকাঠামোগত স্থাপনা নির্মাণের কাজ। এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে 5%। অপার সৌন্দর্যের লীলাভূমি এই পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি। একদিকে দীর্ঘ লেক আর অন্যদিকে সুউচ্চ পাহাড়, কিন্তু নেই পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সুপরিকল্পনা। আর পরিকল্পনা সঠিক হলে এই রাঙ্গামাটি হয়ে উঠতে পারত বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম উপাদান। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ ছাড়লেন মন্ত্রিত্ব হারানো ডক্টর মুরাদ। দুবাই হয়ে যাবেন কানাডা, কোথায় থাকবেন সেটা ব্যক্তিগত বিষয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসবুক, ইউটিউব থেকে সরানো হলো আপত্তিকর ভিডিও। আসছে বছর চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম ধাপে চলবে বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত, কমবে যানজট। 2024 সালে পুরো প্রকল্প শেষের আশা। নওগাঁর সান্তাহারে খোলা আকাশের নিচে রেলের কোটি টাকার সম্পদ, লুট হচ্ছে যন্ত্রাংশ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।